আমি শুরু করেছিলাম আগের দিন তোর ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে দিয়ে বলেছিলাম এটা তোদের সিলেবাসে নেই, তাও আমাদেরকে করতে হবে। ফ্রি ইলেকট্রন থিওরি খেয়াল করে দেখ, ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে আমি শুরু করেছিলাম। এক মিনিট দাঁড়া, বেশ ফ্রি ইলেকট্রন থিওরি পড়ানোর পর যে ফ্রি ইলেকট্রন একটা সলিডের মধ্যে আমাদের আয়ন থাকছে, তার সাথে ফ্রি ইলেকট্রন থাকছে, সেই ফ্রি ইলেকট্রনগুলো তোর কিরকম ভাবে মুভমেন্ট করে, তারা ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্সকে স্যাটিসফাই করে, এইটা ধরেছিলাম। ধরে আমি বলেছিলাম যে ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি নাইসলি এক্সপ্লেন করতে পারি। তারপর আমি একটা রিলেশনশিপ এদের মধ্যে এক্সিস্ট করে সেটাও আমি তোদেরকে বলেছিলাম, উইথ ওয়াইটম্যান ফ্র্যাঞ্জেস ল। ফ্র্যাঞ্জেস লটাকে আমরা তোর কি বলে এখানে নাইসলি এক্সপ্লেন করতে পারবো, তার ব্যাপারে বলা হয়েছিল। তারপর আমরা তোর মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ লরেন্স মডেল ফ্রি ইলেকট্রন থিওরি যেটা, সেটা আমরা ডিসকাস করেছি। তারপর সামারফিল্ডের থিওরি 1923 আমরা সেইটাও একটুখানি ব্রিফ করেছি। এগুলো একটাও তোদের সিলেবাসে নেই। তারপর দ্য মোস্ট ইন্টারেস্টিং কেস, যে সলিডের মধ্যে ব্যান্ড ফরমেশন হয় কেন, সলিডের মধ্যে যে আমরা এই যে ব্যান্ড ফরমেশন করি, ব্যান্ড ফরমেশনটা কেন হয়। আচ্ছা, আমাদের যেটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল আগের দিন, সেইটা হলো তোর কি বলে ব্যান্ড ফরমেশন। ব্যান্ড ফরমেশনটা আমি তোদেরকে দেখবি দুটো ইলেকট্রনিক ওয়েভ ফাংশন নিয়ে কিভাবে জোন বাউন্ডারিতে গিয়ে তোর স্ট্যান্ডিং ওয়েভ ফর্মড হয়, এবং স্ট্যান্ডিং ওয়েভ ফর্মড হওয়ার পর তোর প্রবাবিলিটি কিভাবে ডিফার করে যায়, সেইটা দিয়ে আমি দেখিয়েছি যে অ্যাট দ্য জোন বাউন্ডারি তোর কি বলে এনার্জি মধ্যে এই ডিসক্রিট ব্যাপারটা কিন্তু আসে, এবং সেটা আমরা ইন ডিটেলস এক্সপ্লেনও করেছি। ওকে, তারপর ক্রনিক অ্যান্ড পেনি তোর একটা মডেল সাজেস্ট করেছিল, তোর কি বলে ক্রনিক অ্যান্ড পেনি তোর এই ব্যান্ড ফরমেশনের ক্ষেত্রে একটা মডেল সাজেস্ট করেছিল, যেটা নিয়ে আমরা এক মিনিট দাঁড়াতো। ওকে ওকে, হ্যাঁ, এই ক্রনিক অ্যান্ড পেনি যে মডেলটা সাজেস্ট করেছে সেইটা নিয়ে আমরা আগের দিন ক্লাস নিচ্ছিলাম, এবং সেক্ষেত্রে ব্লক থিওরেম বলে একটা থিওরেম আমি স্টেট করেছিলাম। আজকে মেইনলি ক্লাসটা হবে তোর ক্যালকুলেশনের, প্রচুর বড় ক্যালকুলেশন, তো সেটাই আমি শুরু করবো। অ্যান্ড সরি এত ডিস্টার্ব হওয়ার জন্য। ওকে, তো তোদের এখানে আশা করি কোনো বক্তব্য নেই, আমি ডিরেক্ট ক্রনিক পেনিতে চলে যাই। সেখানে ব্লক ফাংশন অ্যান্ড ওকে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ক্রনিক অ্যান্ড পেনি। সাজেস্টেড কি সাজেস্ট করেছিল, Vx ইকুয়াল টু V0 সরি 0 টু a আর V0 এই একটা পোটেনশিয়াল। ওকে, এই পোটেনশিয়ালটা সাজেস্ট করেছিল, এবং সেক্ষেত্রে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন যা ছিল, আমি মনে হচ্ছে এগুলো করিয়ে দিয়েছি। del 2 psi del x square minus v0 minus psi equal to 0, এইটা খুব সম্ভবত ছিল একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন ছিল del 2 psi del x square this is equation number 1, এটা 0 থেকে a এর জন্য, this was equation number 2 minus b থেকে 0 এর জন্য, del 2 psi del x square
প্লাস আলফা স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এইটা ছিল ইকুয়েশন নাম্বার 2(1)(a) and del 2 psi del x স্কয়ার এইটা ছিল 2a। আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 2ab a স্কয়ার স্কয়ার, বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু এইটা। এই ক্রনিক এন্ড পেনি যে পোটেনশিয়ালটা সাজেস্ট করেছিল, এইটা ভালো করে দেখ। তাদের সাজেস্টেড পোটেনশিয়ালটা ছিল -b0a, এইটা হলো b0 এন্ড আমরা সলিউশনটা করছি e লেস দেন b0 এর জন্য, ঠিক আছে, বাউন্ড স্টেট সলিউশন যেটা হয়। তো যাই হোক, তাহলে দেখ এই রেঞ্জের জন্য শর্টিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্টিঞ্জার ওয়েভ ইকুয়েশন এই রেঞ্জের জন্য এইটা, তো এটাকে লিখতে পারি। বোঝা গেল কি? এই পর্যন্ত দেখ, এই পর্যন্ত বোঝা গেছে কিনা? এরপর পুরো ম্যাথামেটিক্যাল ওয়ার্ক। এইটাকে নাম দিচ্ছি আমি 1b, এইটাকে নাম দিচ্ছি 2b। ওকে, লেট the solution of 1a the solution of 1a and 2a is given by the block function 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 এই দুটো respectively. Now putting the value of 1c and 2c, in 1a and 2a, we have এই 1c আর 2c এই দুটো ইকুয়েশনকে এই 1a আর 2a তে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিলে যেটা পাবো, we have del 2 u1 del x square plus 2ik del u1 del x plus 3a বলছি 1d and del 2 u2 del x square plus 2ik del u2 del x minus beta square
minus beta square plus k square u2 equal to 0. Now the trial solution method. Now using the trial solution method, we have u1 equal to a e to the power I alpha minus kx plus b minus alpha plus kx minus I alpha plus kx. This is equation number 3a. u1 is equal to and u2 is equal to c e to the power beta minus ikx plus d e to the power minus beta plus ikx. Equation 4a. তাহলে 3a and 4a এই ইকুয়েশন ট্রায়াল সলিউশন মেথড করে তুই পেয়ে যাবি। ঠিক আছে, লেখ now the continuity conditions are এক নাম্বার হলো u1 0 u2 0 u1 0 u2 0 নাম্বার 2 হলো u1a এই পয়েন্ট যদি হয় তার সাথে কি সমান হবে রে u2 minus b u1a u2 minus b। তাহলে খুব স্বাভাবিকভাবে নাম্বার 3 হলো u1 প্রাইম 0 u2 প্রাইম 0। নাম্বার 4 কি হবে? নাম্বার 4 হবে u1 প্রাইম a u2 prime minus b u2 prime minus b। Okay, these are the continuity conditions। কি বলছিস ঐশী? আমি বুঝতে পারছি না তোর কথা। আরে জাস্ট কোয়ান্টাম মেকানিক্সে শর্ডিঞ্জারের সলিউশন যেরকম করছিস, এক্সপোনেনশিয়াল আই এক্স না তো like now applying one, 2, 3 and 4 in 3a and 3b, we will get কি পাবি? a plus b a plus b equal to c plus d implies পাঁচ। তারপর কি পাবি? তোদের তো লেখা আছে দেখ। তারপরে পাবি a e to the power I a e to the power I alpha minus k
into A, B e to the power I minus I, alpha plus K into A, minus C e to the power minus beta minus IKA minus B minus D e to the power beta plus IK ছয়। এইটা আসবে, আর কি আসবে? I alpha minus K into A plus minus alpha plus K into B minus C beta minus IK minus plus D plus D beta plus IK, and lastly I alpha minus K A e to the power alpha minus K into A minus I alpha plus K B e to the power minus alpha plus K into A minus beta minus IK minus beta minus IK C e to the power beta minus IK into A plus beta plus IK beta plus IK D e to the power beta I K A minus B আর কি, সরি মানে কন্টিনিউটি কন্ডিশন এই চারটিকে ইকুয়েশনে পুট করে দেখ। ঐশী বুঝতে পেরেছিস? ঐশী ঐশী বোঝা গেছে? ওকে, একটু লেন্দি রে এটা, মানে আমার কিছু করার নেই আর কি। লেখ, for the non-trivial solution of A, B, C and D, capse, for the non-trivial solution of A, B, C and D,
we have the determinant of their coefficient, the determinant of their coefficient of equation 5, 6, 7 and 8, এই যে এ বি সি ডি এর নন ট্রিভিয়াল সলিউশনের জন্য এদের প্রত্যেকের কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্ট কি হবে? মাস্ট বি ইকুয়াল টু, প্রথমটা হবে যেমন 1 1 -1 -1, এই চারটে টার্ম, এই চারটে, এই চারটে, এটা লিখে ফেল ইকুয়াল টু 0 করে এটাকে সলভ কর। তাহলে ফর দ্য নন ট্রিভিয়াল সলিউশন অফ এ বি সি এন্ড ডি এদের কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্ট 0 হতে হবে। তাহলে সেইটাকে 0 কর, করে এটা লিখে ফেল, করে ইকুয়েশন সলভ কর। বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার সলভিং দ্য ডিটারমিনেন্ট মাইনাস 2 আলফা বিটা সাইন হাইপারবোলিক बीटा के साइन अल्फा ए माइनस कॉस हाइपरबोलिक बीटा बी cos alpha a cosine alpha a cosine a plus b into k সলভ করে এই ইকুয়েশনটা আসবে। Like Chronic and Penny also suggested that b tends to 0 and v0 tends to infinity such that v0b tends to finite. Chronic and Penny এটা also তো সাজেস্ট করলো যে b tends to 0 and v0 tends to infinite such that v0 into b is finite. Under these assumptions, sin hyperbolic beta b tends to beta b, cos hyperbolic beta b tends to 1. কেন? বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার নিয়ার ইকুয়াল টু বিটা স্কয়ার। কারণটা হলো ওকে অঙ্কিতা, আমি জাস্ট ক্লাসটা শেষ করি, করে আমি সেটা আরেকবার বলেছি। ভেরি গুড কোশ্চেন, আমি আরেকবার বুঝিয়ে দেবো। এখন ব্রেক করিস না, করলে পুরো ঘেটে যাবে। আমি এই ক্রনিক পেনি মডেলের ব্যাপারটা আগে তোদের পুরো মাথায় ঢোকাই। তো বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার নিয়ার ইকুয়াল টু বিটা স্কয়ার। ওকে, বিটা স্কয়ারের এক্সপ্রেশন তুই জানিস, আলফা স্কয়ারের এক্সপ্রেশন জানিস, বসিয়ে দিলে এইটা তুই দেখতে পাবি। তাহলে ইকুয়েশন 6 উইল বি ইকুয়েশন 6 কি হবে? ইকুয়েশন 6 হবে p sin alpha a
কোসাইন আলফা এ cos a equation 7 where p is equal to m v0 ab a square. Okay, m v0 ab a square. দেখ এখানে বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার মানে কি, আলফা স্কয়ারটা 0 হয়ে যাবে, মানে ইগনোর করবি, তাহলে বিটা স্কয়ার বাই 2 আলফা বিটা। এবার বিটা আর আলফা ভ্যালু বসিয়ে দিলে দেখবি এখানে এই টার্মটা আসবে। এখানে তো আলফা এ আসে, আলফা ভ্যালুটা বসাতে হবে না, একটা এ নিয়ে নে, তাহলে দেখবি এই জিনিসটা চলে আসবে। তো ইকুয়েশন 6 এগেইন রিডিউসড হলো এই ইকুয়েশনে আন্ডার দিস অ্যাজাম্পশন, মানে ক্রনিক অ্যান্ড পেনি খুব স্বাভাবিকভাবে তোর এর জন্য পোটেনশিয়াল দেয় আয়নিক পোটেনশিয়াল, তাহলে পিক গুলো কি হবে, ইনফাইনাইট হবে না। আর বি টেন্ডস টু কি, মানে জাস্ট একটা স্মল স্পেসের মধ্যে তোর ল্যাটিস পয়েন্টটা রয়েছে বা আয়নটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে বি টেন্ডস টু কি হবে, 0। এটা এমন ভাবে 0 যে বি টেন্ডস টু 0, v0 টেন্ডস টু ইনফিনিটিতে, v0 b টেন্ডস টু ফাইনাইট। মানে এটা আরো একটা জিনিস তুই দেখতে যাবি, দেখবি তোদের কাছে কোয়ান্টাম মেকানিক্সের গ্যাসিওরিজের বইটা যদি থাকে, সেখানে এটা খুব সুন্দরভাবে একটা ডিরাক ডেল্টা ফাংশনের রিপ্রেজেন্টেশন করেছে। মানে কি, যে শুধুমাত্র যে পয়েন্টে আয়নগুলো রয়েছে, মানে ল্যাটিস পয়েন্ট রয়েছে, শুধু সেখানেই একটা করে স্পাইক পাবি, তাহলে কি একটা পিরিয়ডিক ডিরাক ডেল্টা ফাংশন আসবে না? একটা পিরিয়ডিক ডিরাক ডেল্টা ফাংশন আসবে তো দেখতে। তো এই পিরিয়ডিক ডিরাক ডেল্টা ফাংশনের সলিউশন যদি করিস তুই কোয়ান্টাম মেকানিক্সে, ব্যান্ড থিওরি হাবিজাবি সব গুলিমার করলেও তুই দেখবি এই সেম জিনিসে পৌঁছবি। ইকুয়েশন 7 এবার আমি প্লট করব। +1 -1 আমি কি প্লট করব? আমি প্লট করব এইটা। p sin alpha a by alpha a plus cosine alpha a। তো এই প্লটটা যদি করিস, সবার আগে দেখ sin x by x plus cosine x, কারটা কি sin x by x plus cosine x। যদি alpha a is equal to 0 ধরিস তুই, আচ্ছা এই ফাংশনটা হলো ইভেন ফাংশন, এটা ক্লিয়ার করে নে আগে। দিস ফাংশন ইজ অ্যান ইভেন ফাংশন, সো আমি রাইট সাইডে প্লট করলে লেফট সাইড অটোমেটিক্যালি চলে আসবে, আলাদা করে আর ভাবতে হবে না, শুধুমাত্র রাইট সাইডটা নিয়ে আমি ভাববো। ঠিক আছে, আমি যদি রাইট সাইডটা প্লট করি তো লেফট সাইড নিয়ে আমাকে আর আলাদা করে ভাবার কিছু নেই। আলফা এ ইজ ইকুয়াল টু 0 তে কি ভ্যালু রে, 1 প্লাস পি না, দেখো
দেখো এইরকম টাইপের হবে না কার্ভটা? ওকে, দেখ ভালো করে, তাহলে অপোজিট সাইডে কিরকম হবে? দেখো কার্ভটা বুঝতে পারলি? এবার মজার ব্যাপারটা দেখ, ভালো করে ইকুয়েশন 7 এর দিকে দেখ। আমি প্লট করলাম এই সাইডটা, আমি প্লট করেছি এই সাইডটা, দেখ, বাট ডি ইজ ইকুয়াল টু কি? কোসাইন কে। এবার সাইন কোসাইনের একটা অদ্ভুত ক্যারেক্টার হলো এর ভ্যালু কখনো প্লাস মাইনাস 1 এর বাইরে বেরোবে না। তার মানে এই কার্ভটা যে প্লট করেছিস তুই, এই যে ব্লু কার্ভের কার্ভটা, এই কার্ভটা ইকুয়াল টু যেহেতু কোসাইন কে, তার মানে দিস কার্ভ মাস্ট বি কনস্ট্রেইনড, মানে দ্য ভ্যালু অফ দিস কার্ভ, দ্য ভ্যালু অফ দিস কার্ভ মাস্ট লাই বিটুইন প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1 এর বাইরে কার্ভটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেড নয়। ডিড ইউ গেট মাই পয়েন্টস? Here I plotted this, but this equal to cosine k, and ছোটবেলা থেকেই তো শিখে এসেছি যে ভ্যালু অফ cosine k is always restricted between plus minus 1। তার মানে এই কার্ভের ভ্যালু অলওয়েজ লাই করবে কি? প্লাস মাইনাস 1 এর মধ্যে। তার মানে কার্ভের মধ্যে ফিজিক্যাল পার্ট কোনটা হবে? যেটা প্লাস মাইনাস 1 এর মধ্যে থাকবে। তাহলে আমি একটু দেখিয়ে নিই কোনটা প্লাস মাইনাস 1 এর মধ্যে থাকছে। এই জায়গা থেকে দেখ, এই জায়গা, এটা ভ্যালিড পোর্শন। This is valid portion. Valid. 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 Okay. আলফার ভ্যালু কি ছিল রে? আলফা আমি কালকে ডিফাইন করেছিলাম, আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 2me বাই a স্কয়ার স্কয়ার। তার মানে আলফা এ m a স্কয়ার
ইন্টু রুট ই। তার মানে এই আলফা এ মানে কি রুট ই না? তাহলে এই যে হরিজন্টাল অ্যাক্সিস, হরিজন্টাল অ্যাক্সিসটা কি? হরিজন্টাল অ্যাক্সিসটা হলো এনার্জি অ্যাক্সিস। বুঝতে পারছিস? হরিজন্টাল অ্যাক্সিসটা হলো বেসিক্যালি এনার্জি অ্যাক্সিস। সেই এনার্জি অ্যাক্সিসে শুধুমাত্র ব্ল্যাক শেডেড পোরশন গুলো ফিজিক্যালি অ্যালাউড। আলফা এ এই যে হরিজন্টাল অ্যাক্সিস, দিস ইজ এনার্জি অ্যাক্সিস, কারণ আলফা এ প্রপোর্শনাল টু রুট ই। এই এনার্জি অ্যাক্সিসের মধ্যে শুধুমাত্র দেখ এই পোরশনটা অ্যালাউড, এই ব্ল্যাক শেডেড পোরশন ইজ অ্যালাউড, বাকি নন শেডেড পোরশন ইজ ফিজিক্যালি নট অ্যাকসেপ্টেড। তার মানে কি এইটা কন্টিনিউয়াস একটা এনার্জি স্পেকট্রাম। ভালো করে খেয়াল কর, এইটা যদি কন্টিনিউয়াস একটা এনার্জি স্পেকট্রাম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখ তোর মানে কন্টিনিউয়াস একটা এনার্জি অ্যাক্সিস যদি হয় তার মধ্যে স্পেসিফিক কিছু জায়গায় শুধুমাত্র তো কি হচ্ছে ফিজিক্যালি অ্যালাউড। তাহলে এই দুটো অ্যালাউড পোরশনের মধ্যে একটা গ্যাপ থাকছে, এটাই তো এনার্জি গ্যাপ। এক্সপ্লেনেশনটা বুঝতে পারলি? যে ক্রনিক অ্যান্ড পেনি এত কিছু করে, এত জটিলতা পাকিয়ে, এত অ্যাজাম্পশন অ্যাপ্রক্সিমেশন করে একটা জায়গাতে পৌঁছলো, সেখানে কি হচ্ছে তোর কি বলে এনার্জি অ্যাক্সিসের শুধুমাত্র স্পেসিফিক কিছু জায়গায় অ্যালাউড, মানে এন্টায়ার অ্যাক্সিসের সাম পোরশনস আর ফিজিক্যালি নট অ্যালাউড, দে আর দ্য গ্যাপ। এই পোরশনটা গ্যাপ, এটাই ব্যান্ড গ্যাপ। মজার ব্যাপারটা দেখ যে যদি পি ইজ ইকাল টু 0 হয়, ইকুয়েশন 7টা দেখতো, পি ইজ ইকাল টু 0 হলে কি এর কোনো অস্তিত্ব থাকতো? তাহলে কি শুধুমাত্র কোসাইন আলফা এ ইজ ইকাল টু কোসাইন কে হতো, তাই তো? কোসাইন আলফা এ ইজ ইকাল টু কোসাইন কে হতো। তাহলে কার্ভটা কি পুরোটাই এই প্লাস মাইনাস 1 এর মধ্যে থাকতো। তাহলে প্লাস মাইনাস 1 এর মধ্যে যদি কার্ভটা থাকতো, পুরো এনার্জি স্পেকট্রামটা কি হতো? অ্যালাউড হতো। মানে এনার্জি স্পেকট্রাম কি হতো? কন্টিনিউয়াস। পি কার দ্বারা কন্ট্রোল হচ্ছে রে? V0 দ্বারা। তাহলে V0 যদি 0 হতো, V0 টা আসছে কেন? V0 কামস ডিউ টু দ্য পিরিয়ডিক পোটেনশিয়াল। এবার V0 এর ভ্যালু যদি 0 হয়ে যায়, দেখ এর বিহেভিয়ার কিন্তু একটা ফ্রি পার্টিকেলের মতো হয়ে যাবে, এন্ড এটাই এক্সপেক্টেড। দেখ তাহলে লেখ, একটু লিখে নে এই জায়গাটা। লেখ the shaded region between plus minus 1, the shaded region between plus minus 1 are permissible only, are permissible only and between two consecutive shaded regions between two consecutive shaded regions is completely forbidden. Okay. Number 1 they like the energy spectrum. Number 1 they like the energy spectrum of the electrons. The energy spectrum of the electrons consists of number of allowed energy bands
The energy spectrum of the electrons consists of number of allowed energy bands separated by forbidden regions. Number 2 leg, separated by forbidden regions. Number 2, the first term of equation 7, the first term of equation 7, but the left hand side of equation 7, the left hand side of equation 7 increases with the decrease of alpha A, with the decrease of alpha into A, actually, with the decrease of alpha A. Hence, the width of the allowed energy band, hence the width of the allowed energy band increases with the increase of alpha A, with the increase of alpha A. Number 3, মানে দেখ যত আলফা এ বাড়ছে ধীরে ধীরে এই জায়গাটা দেখ পিকটা কমে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? একটা খুব সিমেট্রিক্যালি আমি কার্ভটা ড্র করেছি, টেকনিকটা দেখবি যত আলফা এ বাড়ছে ধীরে ধীরে দেখবি এই জায়গাগুলো কমে যাচ্ছে। তার মানে কি, অ্যালাউড রিজিয়ন বাড়ছে, ফরবিডেন রিজিয়ন কমবে। এটা যদিও আমার স্কেলিংটা প্রপার হয়নি, হলে আরো ভালোভাবে বুঝতে পারতিস। নাম্বার 3, width of particular energy band, width of particular energy band of a particular energy band, width of a particular energy band decreases with the increase of P, with the increase of P, ব্র্যাকেটের মধ্যে লেখ potential under which the electron moves, potential under which the electron moves. P মানেই তোর potential, কারণ M, AB এই স্ট্রাকচার কনস্ট্যান্ট, সো P মানেই V0, এই V0 পোটেনশিয়ালের মধ্যে ইলেকট্রনটা মুভ করছে। with the increase of P, পরের প্যারাতে লেখ for P is equal to 0, for P is equal to 0, the energy spectrums are look like, the energy spectrum are look like the energy spectrum of a free electron. Energy spectrum of the free electrons. Number 4, when P tends to infinity, the energy bands become extremely narrower,
become extremely narrower and the energy spectrum becomes a line spectrum. হাউ কি করে? তার মানে দেখ, পি মাস্ট ডিসাইড, পিটা ডিসাইড করবে যে কি ঘটবে। পি যদি ইনফিনিটি হয় তাহলে এগুলো জাস্ট লুক লাইক একটা করে লাইন হবে, ব্যান্ড থাকবে না। এখন তো এটা এনার্জি ব্যান্ড রয়েছে না, যখনই পি ইনফিনিটি হবে এগুলো লাইন হবে। তাহলে পি ইনফিনিটি থেকে তুই যত কমাবি, কমিয়ে 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 জিরোতে যদি আনিস, তাহলে এটা কি হবে, এই ব্যান্ডের উইথ আরো বাড়বে, এনার্জি ব্যান্ডের। তার মানে কি কন্টিনিউয়াস এনার্জি স্পেকট্রাম পাবি। তাহলে পি ইজ ইকুয়াল টু জিরোতে এরা ফ্রি পার্টিকেল, পি টেন্ডস টু ইনফিনিটিতে ইট জাস্ট লাইক এ লাইন, মানে গ্যাপ আরো কি হবে, বাড়বে। তার মানে গ্যাপ কিরকম হবে, এনার্জি ব্যান্ড গ্যাপ কিরকম হবে, দ্যাটস কমপ্লিটলি কন্ট্রোল বাই দা পি। ওকে, এবার দেখ, when p tends to infinity, when p tends to infinity, alpha a, sorry, tends to 0, তার মানে কি, তাহলে আলফা স্কয়ার টু এম ই বাই এ স্কয়ার স্কয়ার, তাহলে ই ইজ ইকুয়াল টু কত হবে, n square pi square a square square by 2m a square. This is similar to the energy levels. This is similar to the energy levels of a particle in an infinite potential box. Okay, পরের পাতাতে লেখ, from equation 7 it is also possible, from equation 7 it is also possible to obtain the energy as a function of k. As a function of k. They like at k is equal to plus minus n pi by a. At k is equal to plus minus n pi by a, we have
Bragg reflections, Bragg reflection, ফ্রি পার্টিকেলের এনার্জি কত রে? En, তাহলে এনার্জি ভার্সেস কে যদি প্লট করি, আমি এনার্জি ভার্সেস যদি কে প্লট করি, that minus pi by a, 2 pi by a, 3 pi by a, বুঝতেই পারছিস যে জোন বাউন্ডারিতে আমাদের ডিসকন্টিনিউটি গুলো তৈরি হয়। ঠিক আছে, এটা আগের দিনই বলেছি আমি। এই যে দেখ, জোন বাউন্ডারিতে গিয়ে ডিসকন্টিনিউটি তৈরি হলো, তাহলে এনার্জি গ্যাপ কোনটা যদি এখানে দেখিস, এই যে দেখ, এইটা হলো গ্যাপ। দিস ইজ দ্য গ্যাপ, মানে এই হলো এনার্জি অ্যাক্সিস, এইটা হলো গ্যাপ। এইটা অ্যালাউড, দিস ইজ ফরবিডেন, অ্যালাউড, ফরবিডেন। ওকে,
এটা বোঝা গেল কি? পাশেই দেখ রিডিউসড জোন রিপ্রেজেন্টেশন। রিডিউসড জোন রিপ্রেজেন্টেশনটা আমি এখানে প্লট করছি। এখানে একটা জিনিস তুই দেখবি, ই কে ইজ ইকাল টু ই মাইনাস কে, মানে কে এর জন্য যা ভ্যালু মাইনাস কে এর জন্য তাই ভ্যালু, ঠিক আছে? অ্যান্ড লেক like in the energy curve there exist translation symmetry. There exists translation symmetry. Reduced zone representation টা কি? প্লাস পাই বাই এ মাইনাস পাই বাই এ ফার্স্ট ব্রিলুইন জোন। আমি সমস্ত জোনের কার্ভগুলোকে এই ফার্স্ট ব্রিলুইন জোনে নিয়ে চলে আসব, ঠিক আছে? সমস্ত কার্ভগুলোকে। তো এইটা অলরেডি আছে। এইটাকে যদি রিফ্লেক্ট করিস, জাস্ট একটা মিরার কর, মিরার ধরে কিরকম আসবে? এইরকম টাইপের না? এই দিকেরটাকে যদি মিরার ধরিস এইরকম, এটা সেকেন্ড ব্রিলুইন জোনেরটা, ফার্স্ট সেকেন্ড ব্রিলুইন জোনটাকে আমি ট্রান্সলেট করে ফার্স্ট ব্রিলুইন জোনে নিয়ে চলে আসলাম। এবার থার্ডেরটা দেখ, এই জোন বাউন্ডারিতে রিফ্লেকশন নিলি এইটা, এর রিফ্লেকশন নিলি এইটা, এর রিফ্লেকশন নিলে এইটা, ওকে? আবার পরেরটা যদি তুই নিস পরপর, এইটা এইটা এইটা, থার্ড ফোর্থ, মানে ডিফারেন্ট জোন। রিডিউস জোন রিপ্রেজেন্টেশন মানে হলো সমস্ত জোনের ই ভার্সেস কে এর যে সিমেট্রি, ঠিক আছে? ই ভার্সেস কে এর যে সিমেট্রি, এখানে এই রিলেশনশিপটাকে আমি ইউজ করেছি। এইটাকে ইউজ করে আমি ট্রান্সলেট করিয়ে করিয়ে ডিফারেন্ট জোনের কার্ভগুলোকে পুরোটা ফার্স্ট ব্রিলুইন জোনে নিয়ে এসেছি। এইটাকেই আমরা বলি রিডিউসড জোন রিপ্রেজেন্টেশন। দিস ইজ কল্ড রিডিউসড জোন রিপ্রেজেন্টেশন, ওকে? এইটাকে আমরা বলি রিডিউসড জোন রিপ্রেজেন্টেশন। লেখ হেডিং দে, নাম্বার অফ ইলেকট্রনস পার ব্যান্ড। এইটা বুঝতে পারলি কি? দেখ, রিডিউসড জোন মানে এই, এটা তো ফার্স্ট ব্রিলুইন জোন না, দিস ওয়াজ ফার্স্ট, এইটা সেকেন্ড, সেকেন্ড, থার্ড, থার্ড, ফোর্থ, ফোর্থ।
রিডিউস জোন মানে সমস্ত জোনটাকে ফার্স্ট ব্রিলুইন জোনে নিয়ে আসার উপায়টা কি? জোন বাউন্ডারিতে একটা করে মিরার ধরে তার মানে একটা জোন বাউন্ডারিতে যদি মিরার ধরিস, পরের জোন বাউন্ডারিতে তার রিফ্লেক্টেড মানে তার মিরার ইমেজটাই হবে ওখানকার কার্ভ। যেমন এই যে এখানে মিরার ধরলে এই কার্ভের মিরার ইমেজ কোনটা? এইটা। এখানে মিরার ধরলে এর মিরার ইমেজ কোনটা? এইটা। সো সেকেন্ড জোনটাকে আমি এইরকম ভাবে শিফট করতে পারি ফার্স্ট ব্রিলুইন জোনে। সিমিলারলি থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স সমস্ত জোনে ই এর সাথে কে এর যে ভ্যারিয়েশন সেটাকে আমি নিয়ে চলে আসতে পারি ফার্স্ট ব্রিলুইন জোনে। গট ইট? এটাই হলো রিডিউসড জোন রিপ্রেজেন্টেশন। এটা বোঝা গেল? অমিতা, এটার কারণটা হলো যে আমি এই ডিফারেন্ট জোনে তুই দেখবি একটা জিনিস খেয়াল করে দেখবি যে যখন আমরা ব্রিলুইন জোনগুলোকে ডিফাইন করেছিলাম, সেকেন্ড ব্রিলুইন জোনকে তুই ফোল্ড করলে দেখবি অটোমেটিক্যালি জোন বাউন্ডারি গুলো তো ইকুয়াল ছিল। সেকেন্ড ব্রিলুইন জোনকে তুই যদি ফোল্ড করিস দেখবি পুরোটা ফোল্ড করে ফার্স্ট ব্রিলুইন জোনে নিয়ে চলে আসতে পারবি, থার্ডটাকে ফোল্ড করতে করতে ফার্স্টটাতে নিয়ে আসতে পারবি। তো আমি যদি পুরো ভ্যারিয়েশনটা, এখানে তো আমি দেখছি ই ভার্সেস কে এর ভ্যারিয়েশন, সেই পুরো ভ্যারিয়েশনটা আমি এই অ্যাক্সিসকে না বাড়িয়ে যদি এখানেই দেখতে পারি, তাহলে দেখ আমার ব্যান্ড গ্যাপটা বুঝতে সুবিধা হচ্ছে। ব্যান্ড গ্যাপটা বুঝতে কিরকম ভাবে সুবিধা হচ্ছে? যে আমার অ্যালাউড দিস ইজ দ্য ব্যান্ড গ্যাপ। বুঝতে পারছিস? দিস আর দ্য ব্যান্ড গ্যাপ। এই যে ব্যান্ড গ্যাপ গুলো কোনগুলো তৈরি হচ্ছে এইটা বোঝার জন্য তো সুবিধাটা হয়। বোঝা গেল? যেটা এইরকম ভাবে আমি করেছি, এই যে দেখ যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে যে কোন জায়গাগুলো তো ব্যান্ড মানে কোন জায়গাগুলো তো ফিজিক্যালি অ্যালাউড নয়, এই জিনিসটা দেখার সুবিধে পুরোটাকে যদি ফার্স্ট বাউন্ডারিতে নিয়ে চলে আসিস, তুই অটোমেটিক্যালি গ্যাপ গুলোকে ডিটারমাইন করতে পারবি। অমিতা, ক্লিয়ার হলো? ওকে, লেট নাম্বার অফ ইলেকট্রনস পার ব্যান্ড, নাম্বার অফ ইলেকট্রনস পার ব্যান্ড এই জায়গাগুলো তো ব্যান্ড গ্যাপ। এই যে এই জায়গাটা, এখানে দেখ কোনো কিছু নেই। ওকে, লেট নাম্বার অফ ইলেকট্রনস পার ব্যান্ড, number of electrons per band. Like for a linear crystal of length capital L, for a linear crystal of length capital L, the boundary conditions can be written as for a linear crystal of length capital L, the boundary conditions can be written as psi of x is equal to psi of x plus L. According to Bloch theorem,
ukx e to the power ikx and ukx is equal to ukx plus L. Therefore, KL is equal to 2 pi n. Plus minus 1, 2, 3, etc. Like, let dn number of possible wave functions between k and k plus dk. dn হলো number of possible wave functions in the interval k to k plus dk. Okay. Is it equal to dn মানে n by 2 pi dk. Therefore, total number of possible wave functions in a band আমি ফার্স্ট গ্লিউইং জোনটা করি। Total number of possible wave functions is equal to this. Therefore, L is equal to NA. Let number of lattice point in the crystal, তাহলে L is equal to কি হবে? NA Therefore, small n is equal to capital N. N টা হলো possible number of wave functions আর capital N টা হলো কি number of lattice point or atoms. Therefore, total number of possible states in a band is equal to
is equal to the total number of atoms is equal to the total number of atoms or lattice points or unit cell atoms যা ল্যাটিস পয়েন্ট ও তা ইউনিট সেল ও তাই লেখ নাও পরে প্যারাতে লেখ নাও each state can occupy two electrons. Each state can occupy two electrons having opposite spin. তোরা জানিস spin up or spin down. Can occupy two electrons having opposite spin. Therefore, total number of electrons in a band, n number of possible state, প্রত্যেকটা স্টেটে দুটো করে ইলেকট্রন থাকবে উইথ অপোজিট স্পিন, তাহলে 2n মানে কি 2 into n, n টা হলো নাম্বার অফ অ্যাটমস অর ল্যাটিস পয়েন্ট অর ইউনিট সেল। আচ্ছা, শেষ কিন্তু হলো না রে, শেষ করা যাচ্ছে না, টাইম লাগবে, মানে খুব সেন্সিটিভ জায়গা এগুলো, আজকেও শেষ করা যাবে না, কারণ এরপরের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইফেক্টিভ মাস ট্রান্সফার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা ক্রনিক পেনি মডেল শেষ করলাম, আমরা নাম্বার অফ ইলেকট্রনস পার ব্যান্ড কত সেটা ক্যালকুলেট করলাম। ওকে।